প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের কবিতা নিয়ে আমরা একটু আলোচনা করব। কবিতা নিয়ে বলতে একটা কবিতা আমরা পড়তেও চাই, এবং একই সাথে যে আমরা জানি যে কবিতা থেকে আমাদের সামারি অথবা আমাদের থিম রাইটিং আসতে পারে, তাই না? তো সেই দিক থেকে আমরা থিম এবং সামারির বিষয়টা যদিও ইতিমধ্যে তোমরা জেনেছো, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা কবিতা পড়ব, এবং কবিতাটা থেকে এটা সামারি হতে পারে, এটা থিমও আসতে পারে। তো সেই জায়গাটায় আমরা টাচ করব। আমরা জানি যে ইতিমধ্যে তোমরা জেনেছো কীভাবে সামারি লিখতে হয় এবং কীভাবে থিম লিখতে হয়, তাই না? তো সেই জায়গাটা থেকে আজকে যদি আমরা কবিতাটা পড়ি, তাহলে তোমরা মিলিয়ে নিবে যেভাবে থিম লিখতে হয় সেই জায়গাটা এই কবিতা থেকে কি হতে পারে, সেটা হয়তো আমরা শেষে আলোচনা করব। তো আমার মনে হয় ভালো হয় আগে আমরা কবিতাটা পড়ি। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের যে নতুন বই, সেই বইয়ের ইউনিট 7 এবং লেসন হচ্ছে 3, এইটা আমরা দেখব। তো আসো আমরা বইয়ে চলে যাই। আর সহজে খুঁজতে গেলে আমি বলবো যে পেজ নাম্বার হচ্ছে 91, নতুন বইয়ের পেজ 91, সেখানে গেলে আমরা এই কবিতাটা পাবো। ঠিক আছে? তারপরে আসো আমরা টেক্সটে চলে যাই, দেখি কি আছে এখানে। ট্রাফিক পুলিশ, দেখো আমাদের এটা হচ্ছে 91, আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। আর এখানে আমরা লেসনটাও একই সাথে দেখতে পাচ্ছি, লেসনটা হচ্ছে 3, আর ইউনিটটা হচ্ছে আমরা বলেছিলাম ইউনিট হচ্ছে 7। আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে ইউনিট 7, ঠিক আছে? এই যে আমাদের আরেকটু পড়ে যেতে হবে। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানাবা। এখানে যে ছাত্র উপস্থিত আছো, আইডি নাম্বার হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে আমাদের ইউনিট 7, ট্রাফিক এডুকেশন, অর্থাৎ পুরো ইউনিটটাই কিন্তু এই যানবাহন শিক্ষা নিয়ে। আমরা জানি ট্রাফিক বলতে আমরা যানবাহনকে বুঝি। তো ওয়ালাইকুম আসসালাম, রাফসান মমিন সালাম দিয়েছে। আবার মোহাম্মদ মহিউদ্দিন আইডি থেকে সালাম দিয়েছে ছাত্র। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ঠিক আছে। তাহলে আসো আমরা চলে যাই 91 নাম্বার পেজে। এটা লেসন 1 ছিল, কিন্তু কবিতাটা হচ্ছে 91 নাম্বার পেজে। তাহলে আমরা 91 নাম্বার পেজে চলে যাই, সেটাই ভালো হয়। ঠিক আছে? এটা 99 হয়ে গেছে, আমরা চলে যাই। এই হচ্ছে আমাদের 91। ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি কবিতাটা। তো একজন ট্রাফিক পুলিশের ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, খুবই পরিচিত আমাদের জন্যে, কারণ এই পোশাক, একই সাথে তোমার পেছনে যে যানবাহন রিক্সা বা ডান দিকে বাস এবং বাম দিকে আমরা কার দেখতে পাচ্ছি, এগুলো খুবই পরিচিত আমাদের জন্য। আর রাস্তায় মানুষের চলাচল, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাজে লাগবে। মানে একটু পরে আমরা যে কবিতাটা পড়ব, সেই কবিতার সাথে কিন্তু আমাদের দেয়া এই ছবিটার একটা কিন্তু মিল খুঁজে পাবো আমরা। বিশেষ করে এক্ষেত্রে এই যে যানবাহন আমরা দেখতে পাচ্ছি, দেখো এদিকে বাস আর এখানে হচ্ছে কার, আর একই সাথে এখানে যে মানুষ, অর্থাৎ যারা রাস্তাঘাটে চলাচল করতে হয় তারা, আর একই সাথে যিনি কন্ট্রোল করেন এই সামগ্রিক বিষয়গুলোকে, অর্থাৎ ট্রাফিকগুলোকে, একই সাথে রাস্তায় যারা চলাচল করে তাদেরকে, সেই ট্রাফিক পুলিশ এখানে দাঁড়িয়ে, তাই না? তো এখন আসো আমরা একটু পড়ি, তারপর এই ছবির সাথে আমরা মেলাই, তারপর আমরা থিম বা সামারির বিষয়ে কথা বলবো। প্রথমে বলা হচ্ছে, দেখো কবিতার নামটাই হচ্ছে ট্রাফিক পুলিশ। আর একটা বিষয় তোমাকে দেখতে হবে, এখানে কিন্তু কবির নাম নাই। ঠিক আছে? কবির নাম যেহেতু নাই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এটা অ্যানোনিমাস, অর্থাৎ বেনামি। অবশ্যই কেউ না কেউ লিখেছে, হয়তো কবির নাম অত সুপরিচিত না, এই জন্য হয়তো দেওয়া হয় নাই। কিন্তু আমাদের ট্রাফিক পুলিশকে নিয়ে যেহেতু লেখা, তো সেই জায়গাটাই আমরা মূলত গুরুত্বটা দিব। এখানে কবির নামহীনভাবেই কবিতাটা আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে, amidst killer speeds I stand facing the traffic। আচ্ছা, আমরা একটু বলে নিই কবিতার নামটা, ট্রাফিক পুলিশ। ঠিক আছে? ট্রাফিক পুলিশ। amidst killer speeds I stand facing the traffic, stretching my hand. I am seen on kids' books and as cartoons everywhere, educating people
and asking them to beware of the erratic traffic and the signals seen on almost all the roads. বলা হচ্ছে এরপরে, so that you are safe I see each one of you, but my sweat, my plight on the road sees who? Be it sunny or rainy, for your safety I must be vigil and agile, on the middle standing erect as fit as a fiddle. এরপর বলা হচ্ছে, oh my ear hurts, oh my head aches, oh look at the weather, such unpredictable days, but I cannot swerve, I must be on duty, I care for your safety, be it noisy or dusty, be it sunny or rainy, I must be on duty, I care for your safety. তো কবিতাটা পড়ে আমরা যেটা দেখলাম যে আসলে এখানে যে শব্দ চয়ন খুব একটা কঠিন না, একই সাথে সাবজেক্ট ম্যাটার যেটা, এটা তো একেবারেই ক্লিয়ার। একজন ট্রাফিক পুলিশ তার দায়িত্ব, তার যে করণীয় যেটা, অর্থাৎ তার দায়িত্ব পালন করতে গিয়ে সেই বিষয়গুলো এখানে খুব আলোচনায় এসেছে। একই সাথে বলা হচ্ছে যে আসলে তার কাজটা কিন্তু আমাদের নিরাপত্তার জন্যে, তাই না? আমরা যেন প্রত্যেককে সে নিরাপদ দেখতে পাই, সেই জন্যই হচ্ছে মূলত তার এই দায়িত্ব পালন। আর একই সাথে কিন্তু তার এই যে পরিশ্রম, সোয়েট মানে তো ঘাম, এখানে পরিশ্রম অর্থে আসছে। বাট মাই সোয়েট, কিন্তু এই যে আমার যে পরিশ্রমটা, যে আমাকে যে ওয়ার্ক বা লেবারটা দিতে হয়, আমার যে প্লাইট অর্থাৎ আমার যে দুঃখ দুর্দশা বা আমার যে কষ্ট বা আমার যে সাফারিংস রাস্তায়, এটা নিয়েও বলছে যে কে দেখে। যাই হোক, তারপর বলা হচ্ছে যে সানি রেইনি, অর্থাৎ রৌদ্রময় দিন হোক বা সেটা বৃষ্টিস্নাত কোনো দিন হোক, তাকে অবশ্যই ভিজিল এবং এজাইল থাকতে হয়। অর্থাৎ এখানে কবি মূলত বোঝাতে যাচ্ছে যে কবিকে ভিজিল থাকতে হয়, এজাইল থাকতে হয়, মানে অতন্দ্র সতর্ক থাকতে হয়, তৎপর থাকতে হয়, তাই না? তো এইভাবে বলে তারপর বলছে যে আমার মানে মাঝে মাঝে তো এরকম অবস্থাও হয় যে আমার কান ব্যথা করে অথবা আমার মাথা ব্যথা করে, বা ওয়েদার যেটা, আমরা এটা অনিশ্চয়তার একটা ওয়েদার প্রায়ই থাকে, অনিশ্চয়তাপূর্ণ। তো তারপরে আমাকে কী থাকতে হয়? সোয়ার্ভ মানে অনড় থাকতে হয়। এরকম একটা বিষয় আলোচনা করে সে তার দায়িত্বের কথা বলছে। তো আমরা আসলে দেখি লাইন বাই লাইন পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তা তোমরাও ইয়েটা নিয়ে নাও, কলম সহ লিখে রাখো বিষয়টা। বলা হচ্ছে যে amidst killer speed I stand, facing the traffic stretching my hand. কবি এখানে বলছে যে amidst শব্দের অর্থ আমরা জানি among, আমরা যদি বলি among, এটার আরেকটা সিনোনিম হবে amidst। এরকম আরও আছে among, amongst, amidst, midst, এরকম অনেক কিছু হতে পারে। তো এইখানে amidst শব্দটা আসছে, তাহলে আমরা এটাকে among হিসেবে নিতে পারি। ঠিক আছে, সাধারণত কবিতায় আমরা এই ধরনের শব্দের ব্যবহারগুলো দেখি। এখন এটা অ্যামাং দিলেও হতো, সমস্যা ছিল না। তো অ্যামিস দেওয়াতে একটা কাব্যিক ঢঙের ভিতরে এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে বলছে যে অ্যামিস কিলার স্পিডস আই স্ট্যান্ড। এখন লেখক বলছে, অর্থাৎ যে ট্রাফিক পুলিশ তার নিজের ভাষায় সে তার সম্বন্ধেই বর্ণনা দিচ্ছে এবং বলছে যে তাকে কোথায় দাঁড়িয়ে থাকতে হয়। আমরা জানি যে ট্রাফিক পুলিশ কিন্তু আসলে মোস্ট ওয়াইল তাকে রাস্তায় দায়িত্ব পালন করতে হয়, সেখানে দাঁড়িয়ে থাকার অবস্থাটাও তার আছে। হ্যাঁ, বসেও থাকতে পারে, তবে বেশিরভাগ সময় কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে হয়। তো এখন বলতেছে অ্যামিস কিলার স্পিডস আই স্ট্যান্ড, অর্থাৎ এই ট্রাফিক পুলিশ সে তার বিষয়ে বর্ণনা করতে গিয়ে বলছে যে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় কোথায়? কিলার স্পিডসের মাঝে। এখন কিলার স্পিডস বলতে তুমি বুঝতে পারতেছো এখানে প্রাণঘাতী যে সমস্ত তোমার কী বলা যায় যে স্পিডস বলতে আমরা এখানে গতি বলি, কিন্তু যেহেতু এটা প্লুরাল করা হয়েছে, দেখো স্পিডস, তাহলে আমরা বুঝবো যে আসলে মূলত এখানে যানবাহনকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে নাহলে সে কার সামনে গতি তুমি বলতে পারো কিলার স্পিডস, অর্থাৎ প্রাণঘাতী গতি। তো প্রাণঘাতী গতির মাঝে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে যদি আমরা খুব ভাবার্থী নেই, তাহলে বিষয়টা কীরকম হয় না, যে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় কোথায়? ট্রাফিক যে যে যানবাহনগুলো আছে, অর্থাৎ যেটা প্রাণঘাতী, অর্থাৎ যেটার মধ্যে গতি একেবারে প্রাণ কেড়ে নেবে এরকম ধরনের গতিসম্পন্ন। নিশ্চয়ই এটা রিক্সা না, কিংবা ভ্যান গাড়ি না, বুঝতেই পারতেছে এটা কী হবে? এটা বাস হতে পারে, এটা কার হতে পারে, তাই না? এটা অন্য যে কোনো যান্ত্রিক কার হতে পারে। তো এইগুলোকে কিলার স্পিড বলা হচ্ছে। তাহলে আমি কোথায় দাঁড়িয়ে থাকি?
অ্যামিস কিলার স্পিডস, এই প্রাণঘাতী যানবাহনের মাঝেই আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, বা তুমি যদি গতি অর্থেও বলো তাতেও সমস্যা নেই, একই বুঝাবে। কীভাবে দাঁড়িয়ে থাকতে হয়? ফেসিং দ্য ট্রাফিক, স্ট্রেচিং মাই হ্যান্ড, অর্থাৎ এই যানগুলোর ফেস করে, অর্থাৎ আমি যানগুলোর সম্মুখে আমাকে থাকতে হয়, আমাকে তার দিকে মুখ করে থাকতে হয়, এবং স্ট্রেচিং মাই হ্যান্ড বলা হচ্ছে যে আমার হাতকে প্রসারিত করে। কার হাতকে প্রসারিত করে বলো? অবশ্যই ট্রাফিকের। এবং এই 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 সিনটা কিন্তু আমরা দেখে থাকি, এটা যে শুধু বাংলাদেশে তা না, বিশ্বের সব জায়গায় যখন ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে থাকে বা তার যে দায়িত্ব যে এই সমস্ত যানগুলোকে কন্ট্রোল করা, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখছো যে স্ট্রেচিং মাই হ্যান্ড বলছে, হাতকে প্রসারিত করে। নিশ্চয়ই তোমরা ট্রাফিক পুলিশকে কখনই এরকম দেখো নাই যে রোবোটিক মানে অর্থাৎ যন্ত্রের মতো দাঁড়িয়ে আছে, তা কিন্তু না। তাকে হাত নাড়তে হয়, হাতের ইশারা ব্যবহার করতে হয়, মুভমেন্ট করতে হয়, তাই না? এই জন্য বলছি যে অ্যামিস কিলার স্পিডস আই স্ট্যান্ড ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেচিং মাই হ্যান্ড, আমার হাতকে প্রসারিত করে যানবাহনের দিকে মুখ করে আমাকে কি আমি দাঁড়িয়ে থাকি এই সমস্ত প্রাণঘাতী গতির মাঝখানে। ঠিক আছে, এটা বলতেছে। আমি বলা হচ্ছে আমাকে কোথায় কোথায় দেখা যায়, কবি বলছে আই এম সিন অন কিডস বুকস, আমাকে বাচ্চাদের বইতে দেখা যায়। তুমি বলতে পারো স্যার বাচ্চাদের বইতে কেন? হ্যাঁ, বাচ্চাদের বইতে বাচ্চাদেরকে ট্রাফিক এডুকেশন দেওয়ার জন্যে, অর্থাৎ এই যে যানবাহন শিক্ষাটা দেওয়ার জন্যে, অর্থাৎ ট্রাফিক পুলিশ তার যে সমস্ত সাইনগুলো তারা ব্যবহার করে, অর্থাৎ রাস্তার মাঝখানে বা যেখানে তারা থাকে, যেখানে তারা দায়িত্বরত থাকে, তাদের যে কর্ম সম্পাদন করতে গিয়ে তাদের যে মুভমেন্ট, বিভিন্ন ধরনের ইশারা, ইঙ্গিত, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় বাচ্চাদের বইতে বিভিন্নভাবে এইগুলো শেখানো হয়, বিভিন্ন ছবি আঁকার দ্বারা বা কার্টুনের দ্বারা। এটাই বলা হচ্ছে আই এম সিন, আমাকে দেখা যায় অন কিডস বুকস, অর্থাৎ বাচ্চাদের বইতে আমাকে দেখা যায়। এবং বলছে অ্যান্ড অ্যাজ কার্টুনস এভরিহোয়ার, এবং একই সাথে বলছে বাচ্চাদের বইতে যেরকম ট্রাফিক এডুকেশনটার জন্য তার ছবি থাকে, মুভমেন্টগুলো দেওয়া হয়, ঠিক একইভাবে দেখো কার্টুনস এভরিহোয়ার, একই সাথে কিন্তু কার্টুন আকারেও কিন্তু আমরা ট্রাফিক পুলিশকে দেখি। এটা কোথায়? এটা হচ্ছে যে তুমি দেখবা বিভিন্ন সিগনালে বা অথবা কোনো বড় সাইনবোর্ডে, হ্যাঁ, সেখানে কিন্তু কার্টুন দেওয়া থাকে, অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে এদিক দিয়ে ডানে মোড় নেওয়া যাবে কি যাবে না, বাম দিকে নেওয়া যাবে কি না, সামনে ইউটার্ন আছে কি না, এই ধরনের সিগন্যালগুলো বা এই ধরনের ইঙ্গিত বহন করে এইরকম কিন্তু মুভমেন্ট, হ্যাঁ, তার কার্টুন আকারে কিন্তু তার দেওয়া থাকে আমাদের। তো এইটাই বলছে যে আমরা ট্রাফিক পুলিশকে কোথায় দেখতে পাই? বলছি যে আই এম সিন অন কিডস বুকস, আর বাচ্চাদের বইতে আমাকে দেখা যায়, অ্যান্ড এস কার্টুনস এভরিওয়্যার, এবং সব জায়গায় আমাকে কার্টুন হিসেবেও দেখা যায়। তো বলছে যে সেখানে আমি কি করছি? বলছে এডুকেটিং পিপল, লোকদেরকে আমি শিক্ষারত থাকছি, অ্যান্ড আস্কিং দ্যাম, এবং ওই ছবিগুলো দ্বারা এটা বোঝাচ্ছে যে আমি তাদেরকে বলছি টু বিওয়্যার, তাদেরকে সতর্ক হওয়ার জন্যে। তো বিওয়্যার, সতর্ক হতে কোথা থেকে? অফ দ্য ইরেটিক ট্রাফিক, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের ইরেটিক যে সমস্ত ট্রাফিকগুলো, ইরেটিক বলতে আমরা বলতে পারি যে অস্থির গতির, ইরেটিক বলতে আমরা কি বলবো? অস্থির গতি, বা আমরা বলতে পারি যে এখানে বা যে গতিগুলো খেয়ালিপূর্ণ, অর্থাৎ খামখেয়ালি আছে, যেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, এগুলিকে ইরেটিক বলা হচ্ছে। তাহলে অফ দ্য ইরেটিক ট্রাফিক আমরা বাংলা লিখতে পারি যে অনিশ্চিত গতি বা অস্থির গতি বা খেয়ালি গতির যে সমস্ত ট্রাফিকগুলো, অর্থাৎ যে সমস্ত যানবাহনগুলো। তো তুমি জানো যে আমাদের অনেক সময় কিন্তু অনেকেই গাড়ি চালাতে গিয়ে যে স্পিড মেনটেন করার কথা, যে স্বাভাবিক গতিতে চলার কথা, এটা কিন্তু অনেকে মেনটেন করে না। কিংবা অনেক সময় যেখানে তোমার কি বলা যায় যে সিগন্যাল যে ওভারটেকিং করা যাবে কি যাবে না, এই বিষয়গুলো যারা মেনটেন করে না, কোন রাস্তায় কোন জায়গায় কোন স্থানের সামনে কোন ধরনের গতিতে চলতে হবে, যারা এটা মেনটেন করে না, এদেরকে বলা হচ্ছে যে এই সমস্ত ইরেটিক ট্রাফিক যেগুলো আছে, এই ব্যাপারে আমি শিক্ষারত অবস্থায় আমাকে দেখা যায়, এবং আমি মানুষকে সতর্ক করি কাদের ব্যাপারে? এই ইরেটিক ট্রাফিকের ব্যাপারে। অ্যান্ড দ্য সাইনবোর্ডস সিন অন অলমোস্ট অল দ্য রোডস, বলা হচ্ছে যে আমি তাদেরকে শিক্ষারত থাকি, আমি তাদেরকে সতর্ক করছি এই সমস্ত অস্থির গতির গাড়িগুলো সম্পর্কে,
একই সাথে আমাকে কিন্তু সাইনবোর্ডও দেখা যায়, বিভিন্ন সাইনবোর্ডে, যেগুলো কোথায় দেখা যায়, অন অলমোস্ট অল দ্য রোডস, প্রায় সকল রাস্তায় কিন্তু এরকম বিভিন্ন সাইনবোর্ডে আমরা কিন্তু একজন ট্রাফিক পুলিশের এরকম বিভিন্ন মুভমেন্ট এবং ইঙ্গিত এবং যে নিয়মকানুনগুলো সেগুলো হয়তো তিনি নানা অঙ্গভঙ্গিতে মানুষকে শিক্ষা দিচ্ছেন, এরকম অবস্থায় কিন্তু আমরা দেখি। তো এটাই বলছে, তাহলে ক্লিয়ার হলো আমাদের কাছে। আমরা এই প্যারাটা আবার পড়বো। Amidst Kida's peace I stand, facing the traffic, stretching my hand. I am seen on kids' books and as cartoons everywhere, educating people and asking them to beware of the erratic traffic and the signboards seen on almost all the roads. তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার। এখন বলছি খুব মানে এই যে কবি আমরা বলতে পারি, অর্থাৎ ট্রাফিক পুলিশ তার নিজের ভাষায় জানাচ্ছে এটা সে কেন করে। এই যে কাজটা আমরা দেখলাম যে তাকে কার্টুন হিসেবে দেখা যায়, তাকে বাচ্চাদের বইতে দেখা যায়, তাকে বিভিন্ন সাইনবোর্ডে দেখা যায়, এবং সেখানে আমরা এমন একটা অবস্থায় দেখি বিভিন্ন ইঙ্গিত অঙ্গভঙ্গিতে যে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে সতর্ক করছেন বিভিন্ন পাগলাটে বা খামখেয়ালিপূর্ণ বা অস্থির গতি যে সমস্ত ট্রাফিকগুলো আছে তাদের সম্বন্ধে। যে এই যে কাজটা করছেন কেন করছেন, উত্তর দিচ্ছেন তিনি, পরে বলে দিচ্ছে, সো দ্যাট ইউ আর সেফ আই সি ইচ ওয়ান অফ ইউ। এই জন্য আমার এই কাজটা করতে হয় বা আমাকে এই অবস্থায় দেখা যায় কেন, সো দ্যাট ইউ আর সেফ, মানে তোমরা যেন নিরাপদে থাকো। এখন তোমরা কারা এখানে? ইউ বলতে কারা? ইউ বলতে আমরা সবাই, ইউ বলতে আমরা সবাই। এখন ইউ বলতে কারা? যারা গাড়ি চালাচ্ছে সেই ড্রাইভারকেও বলা হচ্ছে, বা যিনি গাড়ির সিটে বসে আছেন সেই ব্যক্তিকে বলছে, যারা গাড়ির পেছনে আছে তাদেরও বলছে, যারা আবার রাস্তায় হাঁটা চলা করতেছে তাদেরকেও বলছে। অর্থাৎ টোটালি যারা এই যানবাহন রিলেটেড বা এই যে রোডে সংশ্লিষ্ট সবাই যেন, কাউকে হয়তো রাস্তা ক্রস করতে হয়, কাউকে হয়তো তোমার কি বলে গাড়ি চালাতে হয় রাস্তায়, তাই না? মানে কেউ চালাচ্ছে, কাউকে প্যাসেঞ্জার হিসেবেও থাকতে হয়। মানে সোজা কথা, ট্রাফিক যে নিয়ন্ত্রণ করেন এবং সেই রিলেটেড যে জায়গাগুলো, সেই জায়গাটাই যেন প্রত্যেকেই সবসময় কি থাকে, নিরাপদ থাকে, কোনো জায়গায় যেন কোনো ভুল ত্রুটি না হয়। এই জন্য বলছে, সো দ্যাট ইউ আর সেফ আই সি ইচ ওয়ান অফ ইউ, তোমাদের প্রত্যেককেই যেন আমি নিরাপদ দেখতে পাই। তাহলে প্রত্যেককে বলতে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। এখন বলছি এটা নয় আমি করি, এখন নিজের ব্যাপারে সে বলছে যে বাট মাই সোয়েট, কিন্তু আমার ঘাম, মানে এখানে আমরা শ্রমকে ধরবো, লেবার, তার যে ওয়ার্কটা, তার যে যে সোয়েট শেডিংটা হয়, অর্থাৎ তার যে ঘাম ঝরাতে হয়। নিশ্চয়ই তোমরা জানো যে কোনো, এটা আমরা বুঝি, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু অবশ্যই পরিশ্রমের, বেধড়ক পরিশ্রমের বিষয় আছে। তো এইখানে কিন্তু তার পরিশ্রমের কথাটাই বলছে যে আমার যে পরিশ্রম, আমার যে লেবার যেটা আমাকে দিতে হয়, এটা মাই প্লাইট অন দ্য রোড সিজ হু, অর্থাৎ এই যে রাস্তায়, এই রাস্তায় যে আমার প্লাইট, রাস্তায় যে আমার দুঃখ দুর্দশা, আবার যে বেদনা, আমার যে কষ্ট, প্লাইট বলা হচ্ছে এটা, এইটা সিজ হু, কে দেখে? তার মানে হচ্ছে যে এখানে কিন্তু কৌশলে কবি এটা ক্লিয়ার করে দিচ্ছে আমাদেরকে যে আসলে রাস্তায় এই ট্রাফিক নিয়ন্ত্রণ করাটা কিন্তু একটা অসম্ভব পরিশ্রমের, এবং সেই জন্য বলছে সোয়েট, ঘাম কখন ঝরে একটা মানুষের, তাই না? একটা ঘাম ঝরে নিশ্চয়ই সেই ধরনের লেবার হলেই তো ঘামটা ঝরবে, তাই না? এই জন্য বলছে মাই সোয়েট, আমার যে পরিশ্রম এবং আমার যে দুঃখ বেদনা, আমার যে কষ্ট রাস্তায়, এইটা কে দেখে? হ্যাঁ, এটা কি সবাই দেখে আমি যে কী কষ্ট করি? তো সে তার বেদনার কথা কি জানাচ্ছে। এখন বলছে যে এটা আমাকে সব সময় কিন্তু রাস্তায় থাকতে হচ্ছে, যে অবস্থায় হোক, কি বিট সানি অর রেইনি, অর্থাৎ হোক সেটা সানি রৌদ্রময়, কিংবা বললো যে রেইনি, রৌদ্র জল বলতে পারো, রৌদ্রময় বলতে পারো, রেইনি আমরা বলতে পারি বৃষ্টি স্নাত, হ্যাঁ, অর্থাৎ বৃষ্টি পড়ছে এরকম কোনো দিন, হোক সেটা গ্রীষ্মের, হোক সেটা বর্ষায়, এটাও আমরা বলতে পারি এক সেন্সে। কারণ সানি শব্দটা সাধারণত আমরা ইয়েতেই দেখবো, গ্রীষ্মেই দেখবো, রেইনিটা তো বুঝতেই পারছো। তাইলে এখন সেটা বৃষ্টির দিন হোক, সেটা তোমার সানি অর্থাৎ রৌদ্রময় কোনো দিন হোক, ফর ইউর সেফটি, তোমাদের নিরাপত্তায় আই মাস্ট বি, আমাকে থাকতে হয় ভিজিল অ্যান্ড অ্যাজাইল। এখানে বলা হচ্ছে ভিজিল, ভিজিল বলতে আমরা সদা সতর্ক, অতন্দ্র, অর্থাৎ এখানে কোনো ঘুম ভাব নাই, এখানে কোনো ধরনের চোখ বন্ধ করার সুযোগ নাই, এখানে ফাঁকিবাজির সুযোগ নাই, সবসময় সতর্ক থাকতে হয়, এই জন্য বলা হচ্ছে ভিজিল।
হ্যাঁ, যেটা আমরা বলি না ভিজিল্যান্স, অনেক সময় পরীক্ষায় যারা আমাদেরকে গার্ড দেন, আমাদের সম্মানিত শিক্ষকরা সবাই কিন্তু ভিজিল্যান্স থাকতে হয়, একেবারে সদা সতর্ক। হ্যাঁ, এবং বলছে একই সাথে কি অ্যান্ড অ্যাজাইল। তাহলে অ্যাজাইল মানে হচ্ছে তৎপর, সক্রিয়। এই না যে চুপচাপ দাঁড়িয়ে আছে আর দেখছে, তাও না। তার মানে ভিজিলটা হচ্ছে সদা সতর্ক, কি হচ্ছে না হচ্ছে, এবং ঘুমের কোনো সুযোগ নাই, কারণ আমরা জানি অতন্দ্র শব্দটা এটা বলে, যেখানে তন্দ্রা নাই, তাই না, ভিজিল। আর অ্যাজাইল মানে হচ্ছে আমরা বলছি যে তৎপর, সক্রিয়, অর্থাৎ কর্মঠ, অ্যাক্টিভ, কোনো মতে ফাঁকিবাজির সুযোগ নেই। তাই জন্য বলছে ভিজিল অ্যান্ড অ্যাজাইল, তোমাদের নিরাপত্তায়, এখানে বলছে ফর ইউর সেফটি, তোমাদের নিরাপত্তায় আই মাস্ট বি ভিজিল অ্যান্ড অ্যাজাইল, আমাকে সদা সতর্ক থাকতে হয়, আমাকে সবসময় তৎপর থাকতে হয়, আমাকে সক্রিয় থাকতে হয়। কোথায়? অন দ্য মিডল, রাস্তায়, মাঝে। কেন আমরা জানি যে ট্রাফিক যিনি পুলিশ, তাকে কিন্তু রাস্তার মাঝেই থাকতে হয়, কারণ অনেক সময় ডান দিক থেকে, বাম দিক থেকে, তাই না, বা পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, বা পেছন থেকে, সামনে থেকে, বিভিন্ন ধরনের রোড কিন্তু রয়ে যায়, তাই না, তার গাড়ির মুভমেন্ট হয়ে থাকে এদিক সেদিক, ফলে তার স্থানটা কিন্তু ওই জায়গাটাই বেশ ভালো, কারণ তাহলে তিনি সব দিক কী করতে পারবেন, লক্ষ্য করতে পারবেন এবং একই সাথে কেয়ার নিতে পারবেন। এই জন্য বলছে যে ভিজিল অ্যান্ড অ্যাজাইল, কোথায়? অন দ্য মিডল, স্ট্যান্ডিং ইরেক্ট, একেবারে সোজা হয়ে খাড়া। এখানে আমরা বলছি যে ইরেক্ট, ইরেক্ট বলতে আমরা অটল বলতেছি, হ্যাঁ, খাড়া বা সোজা, তাকে দাঁড়িয়ে থাকতে হয়। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, অর্থাৎ যেভাবে মানে আমাকে ফিট থাকতে হবে কি ফিডলের মতো। ফিডল বলতে আমরা সাধারণত বুঝি যেমন বেহালা, একটু ধরো, যারা বেহালা বাজায় তারা জানে যে আসলে বেহালা বাজাতে গেলে তাকে একটা নির্দিষ্ট জায়গায়, কাঁধের নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু এটাকে ফিট থাকতে হয়। তো অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল বলতে এটা একটা, আমরা এক সেন্সে কিন্তু এটাকে একটা ইয়েও বলতে পারি, একটা ফ্রেজও বলতে পারি, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, অনর, নটচরহীন। তো এটা লিখে রাখতে পারো যে এখানে যেহেতু বলা হচ্ছে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, এখানে আমরা বলতে পারি যে অনর বা নটচরহীন, এরকম অবস্থা বোঝাতে কিন্তু অনেক সময় আমরা কি বলে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল ব্যবহার করি। আর ফিডল মানে তো আমি বলে দিলাম এটা বেহালা অর্থে হয়, অর্থাৎ বেহালাকে একটা নির্দিষ্ট কাঁধের নির্দিষ্ট জায়গায় রেখে নির্দিষ্ট মানে একটা ভঙ্গিমায় কিন্তু বাজাতে হয়, নাহলে কিন্তু সেটা সেখান থেকে যে এক্সপেকটেশনটা, সেটা যে সুরের আশাটা বা বসে যে মানে এটাকে যে বাজানো, সেটা প্রপারলি হয় না। এই জন্য কম্পেয়ার করছে এই জায়গাটার সাথে যে আমাকে এতটাই সোজা থাকতে হয়, অটল থাকতে হয়, যেমনকে ফিডেলকে যেভাবে নাকি ফিট থাকতে হয়। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল মানে আবার আমরা বলতে পারি নটচরহীন বা অনর, এটাও বলা যায়। এখন বলছে ও মাই ইয়ার হার্টস, তো আমরা এই প্যারাটা একটু পড়ে নিই। কী বললো তাহলে? যে so that you are safe I see each one of you, but my sweat, my plight on the road sees who? Be it sunny or rainy, for your safety I must be vigilant and agile, on the middle, standing erect, as fit as a fiddle. এখন লেখক বা এই যে যার ভাষায় আমরা বলছি ট্রাফিক পুলিশের, তো তিনি বলছেন যে ও মাই ইয়ার হার্টস, ও মাই হেড এইকস, এই যে বলতেছেন, আহ, আমরা যদি বাংলা করি, আমাদের বাংলাও তো এই ধরনের অভিব্যক্তি আছে, তাই না? আহ বা ও বলতে পারো, অসুবিধা নাই। ও আমার কান ব্যথা, ও আমার মাথা ব্যথা, তার মানে কি? ও লুক এট দ্য ওয়েদার, সাচ আনপ্রেডিক্টেবল ডেজ। দেখো প্রত্যেকবার কিন্তু একটা করে শেষে কিন্তু একটা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়েছে। তার মানে এখানে কিন্তু মূলত এটা বোঝানোর চেষ্টা করছে যে মাঝে মাঝে তো এরকম হয় যে কান ব্যথা হয়ে যায়, তাই না? কারণ তোমরা জানো যে চারিদিকে ভেহিকলস এবং হর্নস এগুলো বাজতে থাকে গাড়ির। তো এই জন্য বলছে ও মাই ইয়ার হার্টস, ও আমার কান ব্যথার কথা এখানে বলা হচ্ছে, তাই না? অনেক সময় তো কান ব্যথা হয়ে যায়, কারণ ওই তীব্র শব্দ কানে কিন্তু বিয়ারেবল না, সহ্য হয় না। আবার বলছে ও মাই হেড এইকস, ও আমার মাথা ব্যথা, তাই না? আর খুবই স্বাভাবিক, মাঝে মাঝে তো এক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। এটা কিন্তু সার্বক্ষণিক বলা হচ্ছে না, মানে এই যে হঠাৎ করেই কিন্তু এটা হতে পারে। এই জন্য ও মাই ইয়ার হার্টস, ও মাই হেড এইকস, বলছেন ও লুক এট দ্য ওয়েদার। তাহলে আবহাওয়াটার দিকে দেখো, কেমন আবহাওয়া? এখানে দেখো ডট 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 বলেছে, তা আবহাওয়াটা কীরকম? বলছে যে সাচ আনপ্রেডিক্টেবল ডেজ, এই যে এরকম একটা অনিশ্চয়তার দিন। অনিশ্চয়তার দিন বলতে কি, যে তুমি হয়তো খুব রৌদ্রোজ্জ্বল দিন, ভোরবেলা সকালবেলা তুমি বেরিয়েছো, একটু পরে দেখা গেল বৃষ্টি কিংবা ধুলোবালি কিংবা এরকমভাবে
কী বলে যে নয়েজি হয়ে গেছে পরিবেশটা, হয়তো কোথাও ঠান্ডাও আছে, এই জন্য বলছে আনপ্রেডিক্টেবল ডেজ। দিনটা যে কীরকম যাবে এটা কিন্তু বলতে পারবে না। প্রচণ্ড শীতও হতে পারে, তাই না? আবার দেখা যাচ্ছে খুব রোদও হতে পারে, আবার ধুলি ঝড় হতে পারে, মানে দিনটা যে কিভাবে যাবে এটা তো অনিশ্চয়তা। তাহলে এইগুলোর ভিতরে কিন্তু আমাকে ওখানে থাকতে হচ্ছে, এই পরিবেশটা বলছে। কিন্তু কী হচ্ছে, বাট আই ক্যান নট সোয়ার, কিন্তু আমি কিন্তু কি বলতে পারি না, সোয়ার বলতে এখানে বোঝাচ্ছে আমি কিন্তু নড়তে পারি না, আমি কিন্তু মুভ করতে পারি না, আমি কিন্তু নিজেকে সরিয়ে নিতে পারি না, আমাকে কিন্তু একদম স্থির থাকতে হয়। মাস্ট বি অন ডিউটি। হ্যাঁ, যে হলো চলে গেলাম তা নয়। আর বৃষ্টির ভিতরেও তোমরা দেখেছো যে ভিজে ভিজে একদম ট্রাফিক সিগন্যাল মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা, তো আই মাস্ট বি অন ডিউটি, আমাকে অবশ্যই কর্তব্যরতে থাকতে হয়। আই কেয়ার ফর ইউর সেফটি, এর কারণ আমি তোমাদের নিরাপত্তাটাকেই দেখি। তার মানে আমাকে ডিউটি থেকে কিন্তু এখানে সরার কোনো সুযোগ নাই। আর একই সাথে এটা হচ্ছে তোমাদের কেয়ারটাই হচ্ছে, তোমাদের নিরাপত্তাটাই হচ্ছে, হ্যাঁ, এই বিষয়টাকে আমি কেয়ার করি, এটাকেই আমি বেশি ভ্যালু দিয়ে থাকি, আমি মূল্য দিয়ে থাকি। তো এটাই বলছে আই কেয়ার ফর ইউর সেফটি, আমি তোমাদের যে নিরাপত্তা সেটাকেই আমি বরং কেয়ার করে থাকি, সেটাকেই আমি যত্ন নিয়ে থাকি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস জান্নাত আমাকে বলছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি নিশ্চয়ই ভালো আছো। তো এখন বলছে বি ইট নয়েজি অর ডাস্টি, হোক সেটা নয়েজি অর্থাৎ তোমার কী বলা যায় কোলাহলপূর্ণ, হোক সেটা ডাস্টি অর্থাৎ ধুলোময়, বি ইট সানি অর রেনি, হোক সে দিনটা রৌদ্রময় কিংবা বৃষ্টিস্নাত, আই মাস্ট বি অন ডিউটি, আমাকে আমার কর্তব্যেই থাকতে হয়। আই কেয়ার ফর ইউর সেফটি, আমি তোমাদের নিরাপত্তার জন্য এটা করি। আচ্ছা, তাইলে এখন দেখো এই যে কবিতাটা খুবই হালকা মেজাজের, এখানে খুব গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে মানে কবির যা বলার তা বলেই ফেলছে। তো এখন আমাদের যদি সামারি লিখতে হয়, তোমরা জানো যে সামারি লিখতে গেলে আমরা চলে আসি। তা আমরা সামারি লিখতে গেলে কি করি, আমরা সামারিতে কিন্তু যে সাবজেক্ট ম্যাটারটা অর্থাৎ যা নিয়ে এটা আলোচনা, তাই না, বিষয়বস্তু, এইটাই কিন্তু আমরা লিখে থাকি সামারিতে, অর্থাৎ এটাকে কনসাইজ করে বাট প্রিসাইজলি তাহলে এটা যথাযথভাবে কিন্তু কনসাইজলি আমরা লিখি, যে অর্থাৎ যে সাবজেক্ট ম্যাটারটাই দেওয়া আছে। তো সাবজেক্ট ম্যাটারটা আমরা যেখানে বুঝতে পারতেছি এটা কী নিয়ে, এটা হচ্ছে একজন ট্রাফিক পুলিশ, তার ভাষায় তার যে কর্তব্যগুলো এবং তার দুঃখের কষ্টের কথা এবং সে যে এটা কেন করে থাকে এই বিষয়টা এখানে প্রকাশ পাচ্ছে। তা আমরা সামারিতে ওইটাই লিখবো, এর বেশি না, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হয়তো 4-5 সেন্টেন্সের মধ্যে আমরা লিখে ফেললাম সাবজেক্ট ম্যাটারটাই, যা বলা হয়েছে সেটাই সংক্ষেপে মূল কথাটা। কিন্তু যদি এখান থেকে আমাদের থিম লিখতে হয় তাহলে একটা মেসেজ দিতে হবে। তোমরা জানো যে থিমের মূল বিষয়টা হচ্ছে একটা মেসেজ দেওয়া, অর্থাৎ এখান থেকে আমরা একটা কী মেসেজ পেলাম। এটা তো ট্রাফিক পুলিশকে নিয়ে আলোচনা, তার বিভিন্ন চাওয়া না পাওয়া, তার যত্নের ব্যাপার এবং কেন সে এটা করে, দায়িত্বটা কী, কোথায় দেখা যায়, এগুলো আলোচনা করছে, এটা সাবজেক্ট ম্যাটার। কিন্তু যদি থিম লিখতে হয় তাহলে সেক্ষেত্রে একটা মেসেজটা একটা আসতে হবে, বার্তা দিতে হবে, যে আসলে বার্তাটাকে এখানে কি আমরা বুঝতে পারতেছি না যে আসলে মূলত বার্তাটা হচ্ছে একটা সিনসিয়ারিটি, তাই না, একটা এই যে কাজের প্রতি মানুষের যে ডিউটি বাউন্ডনেস, একই সাথে যে রেসপেক্ট টু ওয়ার্ক, কাজের প্রতি যে মানুষের একটা রেসপেক্ট, শ্রদ্ধা এবং একই সাথে ডিউটি বাউন্ডনেস আমরা বলতে পারি বা সিনসিয়ারিটি, এটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তো তুমি যদি এনিওয়ে এই কথাটা আনতে পারো যে আসলে এই কবিতার মূল থিমটাই হচ্ছে যে সিনসিয়ারিটি বা ডিউটি বাউন্ডনেস বা একই সাথে বলতে পারো রেসপেক্ট টু ওয়ার্ক, কর্মের প্রতি মানুষের যে শ্রদ্ধা, কর্মনিষ্ঠতা যেটা, তাই না, এই ন্যায়নিষ্ঠতা কর্মের প্রতি, এইটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এরপরে তুমি হয়তো সামারির অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যাটারের কিছু কথা বলে দিলা, তার মানে মেসেজটা যদি আমরা অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু থিমটা চলে আসে। তো যাই হোক, তোমরা এই বিষয়ে অবশ্যই বাই দিস টাইম তোমরা জানো, তোমরা এগুলো লিখতে পারবে। তো আজকের কবিতার বিষয়টা আমরা থিমটা আলোচনা করলাম যে সিনসিয়ারিটি টু ওয়ার্ক ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম, এটা বললেই কিন্তু হয়ে যায়, তারপরে আমরা বাকি অংশ লিখে দেবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো থাকবে এবং সামনের ক্লাসের জন্য সবাই প্রস্তুত হবে। যারা অনুপস্থিত ছিল তাদেরকে ক্লাসে রেগুলার করার জন্য তোমরা সহ উৎসাহিত করবে। সো আজকে আমরা এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে।